গেছো যে আমরা কোন ভিডিওর পরিপ্রেক্ষিতে ভিডিওটা বানাচ্ছি। গতকাল রাতে একটা ভিডিও পোস্ট হয়েছে সো কল্ড শুয়ের চ্যানেল থেকে। তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমরা ভিডিওটা বানাচ্ছি কারণ আমাদের কিছু বক্তব্য রয়েছে বা আমাদের বলতে পারো উত্তর দেওয়ার রয়েছে। তো ভিডিওটা আমি চালাবো, চালিয়ে তার কথার পরিপ্রেক্ষিতে আমরা কথা বলবো। আর তার ভয়েসটা যেহেতু চলবে তো সেক্ষেত্রে সেটা মাঝে মাঝে পজও হবে আর স্পিড আমি 10x করেও দিতে পারি। হ্যাঁ, ওই অডিও জায়গাগুলো হয়তো যে জায়গাগুলো আমরা শুনবো সেই জায়গাগুলো ভিডিওটা মিউট করে দিতে হবে। তো তোমরা বুঝে নিও, বুঝতেই পারছো কার ভিডিওর পরিপ্রেক্ষিতে এটা বানানো হচ্ছে বা কোন কথার উত্তরে আমরা কোন কথা বলছি সেটাও বুঝতে পারবে আশা করি। আর আমরা দুজনেই উত্তর দেবো, প্রত্যেকটা কথার উত্তর দেবো। ওর মতো বলবে, আমার মতো আমি বলবো, কারণ আমাদের দুজনের মতামত বা আমাদের দুজনের উত্তর আলাদা হতেই পারে। আমরা দুজন আলাদা মানুষ, ওর উত্তর আলাদা, আমার উত্তর আলাদা হতেই পারে, একটা প্রশ্নের দুরকম উত্তর হতেই পারে। তো চলো শুরু করি। দেখতে তুই বললি, আচ্ছা এখানে আমি তুই তুকারি করে কথা বলবো, কারণ যখন তোর সাথে আমার ভালো সম্পর্ক ছিল তখন তো আমি তুই তুকারি করে কথা বলেছি। এখন শত্রুতার সম্পর্ক, তো এখন তো তুই তুকারি বানতে হয়, তাই না? তুই এখানে বলছিস যে এই যে ওপরতলা একতলা একটা গল্প বললি। হ্যাঁ, আমি তোকে বলেছিলাম এই কথাটা। তো তখন তো তুই এর সাথে তো তোর সাথে আমার আরো একটা কথা হয়েছিল, এই যে কথাটা শেষ হওয়ার সাথে সাথে একটা কথা হয়েছিল, তুই সেটা তো বললি না। এই কথাটা হয়েছিল তখন যখন আমি যখন কাকিমা হসপিটালে ভর্তি হবে, আর যেদিনকে আমি ওদের বাড়ি থেকে, ওই বাগড়িয়ার বোনদের বাড়ি থেকে আমি ফিরে আসছি, মানে পার্মানেন্টলি চলে আসছি, সেদিনকে আমি গাড়িতে ওঠার আগে ব্যাগ গোছাতে তোর সাথে আমার এই কথাগুলো হয়েছিল, এই একতলা দোতলার গল্পটা। তো তখন তো তোকে তুই আমাকে আরেকটা কোশ্চেন করেছিলি যে মন্দিরে তুই আমাকে একটা কথা আজকে বলতো, সত্যি করে সত্যি কথা বলবি তো? হ্যাঁ বল। তুই বলেছিলি যে সোমনাথের সাথে কি তোর ফিজিক্যাল রিলেশনে কোনো রকম প্রবলেম আছে বা কোনো রকম কি খামতি আছে? সোমনাথের সাথে তোর ফিজিক্যালি কোনো রকম ভাবে তুই কি হ্যাপি নোস? তখন তোকে আমি বলেছিলাম যে হ্যাঁ, সোমনাথের সাথে আমি সব রকম ভাবেই হ্যাপি, ওর সাথে আমার ফিজিক্যালি দিক থেকে কোনোভাবেই আমি অসুখী নই। তোকে আমি এই কথাটা বলেছিলাম, মনে আছে তোর? সেটা তো কই কখনো সোমনাথকে রেকর্ডিং করে পাঠাতে পারতিস বা তোর চ্যানেলে শোনাতে পারতিস যে মন্দিরে বলেছে ওর হাজবেন্ডের সাথে ফিজিক্যালি রিলেশন ওর ভালো, ও হ্যাপি। কই সেটা তো কখনো বললি না। হ্যাঁ, সেটা তুই আরেকজনকে শুনিয়েছিলি, আমার সেই কথাটা তুই আরেকজনকে শুনিয়েছিলি, কিন্তু যেখানে শোনালে তোর কাজে দেবে বা যেখানে শোনালে সব ঠিকঠাক হবে সেখানে তো কই শোনালি না। যেখানে তুই আমাকে জিজ্ঞেস করেছিলি যে সোমনাথের সাথে ফিজিক্যাল রিলেশনে কোনো সমস্যা আছে কিনা, আমি তোকে বলেছিলাম যে না নেই, আমরা হ্যাপি আছি ওই দিক থেকে, সেটা তো বললি না। এই একটা দোতলার গল্পের পরেই হয়েছিল ওই কথাটা, মনে আছে তোর? শোন, প্রত্যেক মাসে মাইনে পায় না এই কথাটা যেমন আমি বলেছি না, তেমন এটাও বলেছি সোমনাথ আমাকে প্রতি মাসে 8,000 টাকা করে দেয়। ও প্রতি মাসে মাইনে পায় না, তবুও আমাকে প্রতি মাসে 8,000 টাকা করে দেয়, এটাও আমি বলেছি। কই সেটা বললি না তো? তোর চ্যানেলে বলতে পারতিস যখন বললি যে সোমনাথ তুই বলেছিস প্রতি মাসে দেয় না। ও যখন 1 মাস 2 মাস পর পর পাই, 16,000 টাকা হোক বা 17,000 টাকা হোক বা 18,000 টাকা হোক বা 12,000 টাকা হোক, যাই পাই 2-1 মাস পর পর ও হিসাব করে প্রত্যেক মাসে 8,000 টাকা আমাকে তুলে দেয়। আমি এই বাড়িতে আসার পর এমন একটা মাস যায়নি যে মাসে আমি ওর কাছ থেকে টাকা পাইনি। আমার কাছে টাকাটা বড় কথা না, যে ও দিচ্ছে কি দিচ্ছে না সেটা। যখন আমি একটা ভুলের মধ্যে ছিলাম তখন আমার কাছে ওটা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল বা ওটা একটা অনেক বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু বর্তমানে ওটা আমার কাছে কোনো ম্যাটারই করে না। তবুও ও আমাকে দেয়, ও কথা দিয়েছে যে আমি প্রত্যেক মাসে দেবো, ও আমাকে প্রত্যেক মাসেই দিয়ে যাচ্ছে। প্রত্যেক মাসে ওই ইউটিউব থেকে স্যালারি না পেলেও ও প্রত্যেক মাসে আমাকে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমার মেয়ে বর্তমানে যে ডিপ্রেশনে চলে যাচ্ছে তার জন্য দায়ী শুধুমাত্র তুই, ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র তুই। তার কারণ কি জানিস? হ্যাঁ, তোর কিছু কিছু কথা একদম ঠিক। এই যে যখন আমি ফ্ল্যাটে ছিলাম, যে ফ্ল্যাটে যে ঘটনাটা ঘটেছিল তুই বললি, সেখানে আমার মেয়ে অবশ্যই ডিপ্রেশনে চলে গেছিল। আমি তো কখনো বলিনি যে তখন আমার মেয়ে খুব আনন্দে খুব সুন্দর একটা লাইফ কাটাচ্ছিল, আমি তো একবারও বলিনি। আমি অবশ্যই বলছি তখন আমার মেয়ে ডিপ্রেশনে চলে গেছিল। তুই এখানে শিলংয়ের কথা তুলেছিস, হ্যাঁ শিলংয়ে যখন গেছিলাম তখন আমার মেয়ে ডিপ্রেশনে চলে গেছিল, কারণ ওখানে গিয়ে ওর মা বাবাকে একসাথে পাইনি। আমার মেয়ে ওখানে একসাথে মা বাবাকে পাইনি, ওখানেও ডিপ্রেশনে চলে গেছিল। ফ্ল্যাটে ছিলাম তখনও ডিপ্রেশনে চলে গেছিল। ইনফ্যাক্ট ওই সময় 11টা মাস বা একটা বছর আমার মেয়ে পুরো ডিপ্রেশনেই ছিল। কিন্তু বর্তমানে আমরা দুজন স্বামী স্ত্রী মিলে চেষ্টা করছি মেয়েটাকে সেই ডিপ্রেশন থেকে ফিরিয়ে নিয়ে আসার, এবং আমরা সাকসেসের দিকে এগিয়েও গেছি, পুরোটাই এগিয়ে গেছি সাকসেসের দিকে, যে আমার মেয়েটাকে সেই ডিপ্রেশন থেকে আমরা তুলে নিয়ে এসেছি। ভাই আসতে পারছি, কিন্তু সেখানে তুই ব্যাঘাত ঘটাচ্ছিস। কারণ তুই বর্তমানে যে ভিডিওগুলো করছিস, আমার মেয়ে ইউটিউবে অ্যাক্টিভ থাকে, আমার মেয়ে সেখানে দেখে যে ম্যান্ডির নামে, আর ম্যান্ডি যে আমার নাম সেটা সারা পৃথিবী জানে। তুইও জানিস, আমি জানি, আমার ভিউয়ার্সরা জানে, আমার ফ্যামিলি, আমার পাড়ার লোক, আমার মেয়ে, আমার প্রত্যেকটা মানুষ জানে আমি হচ্ছি ম্যান্ডি। সুতরাং তুই ম্যান্ডি করে যে ভিডিওগুলো বানাচ্ছিস নোংরা, সেই ভিডিওগুলো বর্তমানে আমার মেয়ের উপর এফেক্ট ফেলছে, এবং আমার মেয়ে বর্তমানে আবার ডিপ্রেশনে যাচ্ছে। আমাকে জিজ্ঞেস করতো যে মা, এই ম্যান্ডি বলে এই আন্টিটা এরকম নোংরা কথা বলছে কেন? এরকম ম্যান্ডি বলে কি সব বলছে, দেখো তোমাকে গালাগালি করছে। মা দেখো, বলে তো আমার মেয়ে আমাকে। তুই যদি ভিডিওগুলো না করতিস তাহলে আমার মেয়ে এইগুলো কথাগুলো আমাকে বলতো না, আমার মেয়ে ডিপ্রেশন আবার যেত না। তোর কারণেই তো বর্তমানে যাচ্ছে। আমি তো ফিরিয়ে নিয়ে আসছিলাম ডিপ্রেশন থেকে আমার মেয়েকে, একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন তো দিচ্ছি আমরা দুজন মিলে মেয়েকে, কিন্তু সেখানে তুই হতে দিচ্ছিস না সেটা। আমি কখনো কোনোদিনও বলিনি যে আমাদের দুজনের ডিভোর্সের জন্য তুই দায়ী, কোনোদিন আমি বলিনি। উপরন্তু আমার চ্যানেলের আগের ভিডিওগুলো গিয়ে দেখ, গিয়ে দেখ, সেখানে আমি ভালো অনেকবার বলেছি, আমার নিজের মুখ দিয়ে উচ্চারণ করে বলেছি। প্লাস আমি কমিটি পোস্টে দিয়েছিলাম যে আমার সংসার ভাঙার জন্য তুই কোনোভাবেই দায়ী না। আমি অনেকবার বলেছি এই কথাটা। আমাদের দুজনের ডিভোর্স কাগজ রেডি, সেখানে কি করে তুই ইনভলভ হবি, কি করে তোর জন্য ডিভোর্স হবে? কারণ তোর সাথে আমার যোগাযোগ আছে তার পরের দিন, তাই না? ওই সময় যেরকম আমাদের ডিভোর্সের জন্য তুই দায়ী ছিলিস না, ঠিক সেরকমই আজকে বর্তমানে দাঁড়িয়ে যদি আমাদের দুজনের মধ্যে বিন্দুমাত্র অশান্তি হয় না, পুরোনো দিনের কথার জন্য, পুরোনো দিনের ঘটনার জন্য যদি বিন্দুমাত্র অশান্তি হয়, তার জন্য দায়ী তুই। তোকে সেটা বলা হয়েছে, তোর গবেট মাথায় সেটা ঢুকবে না, তাই তুই ভুল ভাল বুম ভাগ এখানে বকছিস, হাবাইতের মতো বকছিস, যার কোনো মানেই হয় না। তোকে সোমনাথ কখনো বলেনি, সোমনাথ বলেছে কিনা জানি না, সেটা সোমনাথ উত্তর দেবে, কিন্তু আমি পার্সোনালি আমি কখনোই বলিনি যে তোর কারণে আমাদের সংসারটা ভেঙে গেছে বা তোর জন্য আমাদের ডিভোর্স হচ্ছে, কোনোদিনও বলিনি।
তবে বর্তমানে কোনো অশান্তি হলে তার জন্য দায়ী শুধুমাত্র তুই। হ্যাঁ, তুই আমাকে বলেছিলি এই কথাটা যে তুই যে কোনো একজনের সাথে থাকবি, লিগালি থাকবি, আগে এর থেকে ডিভোর্স নিবি, তারপরে ওর সাথে লিগালি থাকবি। তুই অবশ্যই বলেছিলি এই কথাটা। তা তুই যখন জানতিসই যে আমি একটা ইলিগাল কাজের সাথে যুক্ত আছি, তুই কেন আমাকে সাপোর্ট করেছিলি? তুই কেন একটা ইলিগাল কাজে সাপোর্ট করেছিলি? আমি 30 বছরের একটা নোংরা মহিলা একটা ইলিগাল কাজ করছি, তুই সেটা জানতিস যে একটা 30 বছরের মহিলা ইলিগাল কাজ করছে, 30 বছরের নোংরা মহিলা, 30 বছরের একটা নোংরা মহিলা ইলিগাল কাজ করছে, তুই সেটা জানতিস। একটা 33 বছরের ভালো লজিক দিয়ে কথা বলা একটা ভদ্র মহিলা কি করে তাকে সাপোর্ট করে রে? কি করে সাপোর্ট করে? ফ্ল্যাট থেকে ফিরে আসার পর আমি তোকে ফোন করেছিলাম যে আমাদের কনফারেন্সে কথা বলিয়ে দেওয়ার জন্য। তুই আমাদেরকে ফ্ল্যাট থেকে আসার পর তুই যোগাযোগ করে দিয়েছিলি, কনফারেন্সে কথা বলিয়ে দিয়েছিলি। কেন দিয়েছিলি? তুই জানতিস না এটা একটা ইলিগাল কাজ? নাকি তখন তুই ওটাকে খুব লিগাল ভাবতিস? তখন ওটা তোর কাছে খুব লিগাল ছিল, এখন তোর কাছে ওটা লিগাল নেই, এখন ওটা ইলিগাল হয়ে গেছে। তখন যখন তুই আমাকে দিনের পর দিন সাপোর্ট করে গেছিস, দিনের পর দিন হেল্প করে গেছিস, তখন তোর কাছে ওটা মনে হয়নি যে আমি ইলিগাল কাজে হাত সাপোর্ট করছি মন্দিরাকে? যখন পুরো ওয়াইটি, পুরো প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেল আমার বিপক্ষে চলে গেছে, আমার পরিবার আমার বিপক্ষে চলে গেছে, আমার প্রত্যেকটা ভিউয়ার্স আমার বিপক্ষে চলে গেছে, তাও তুই বুঝতে পারিসনি যে আমি ইলিগাল কাজ করছি। তখন তোর ওটাকে খুব লিগাল মনে হয়েছিল, তাই তুই আমাকে হেল্প করতিস। এখন সতী হয়ে গেছিস, এখন সবার সামনে তুই সতী সাজছিস যে আমি একাই সবকিছু করেছি, তুই কোনো কিছু করিসনি, তুই কোনো হেল্প করিসনি। আইনের সামনে যখন যাবি মাথা নিচু করে বলবি, আর তখন তুই এটাও কিন্তু অবশ্যই বলবি যে আমি বুঝতে পারিনি ও একটা ইলিগাল কাজের সাথে যুক্ত হয়েছিল, আর নোংরা মহিলাটা, কিন্তু আমি তখন ওকে ভীষণভাবে সাপোর্ট করেছি, ওকে প্রচুর হেল্প করেছি, কথা বলিয়ে দিয়েছি, সব রকম ভাবে সাপোর্ট দিয়েছি, মেন্টালি সাপোর্ট দিয়েছি, সবাই ওর বিপক্ষে চলে গেছিল কিন্তু আমি ওর পাশে ছিলাম। এটাও কিন্তু বলিস যে তুই ইলিগাল কাজে সাপোর্ট করেছিলি, ইলিগাল কাজে তুই যুক্ত হয়েছিলি, তুই কিন্তু বলিস এটা। হ্যাঁ, ফ্ল্যাটের ঘটনাটা তোর মারফত ধরা পড়িনি আমি, তোর মারফতে তো ধরা পড়া উচিত ছিল আমার, কারণ তুই যখন দেখলি ওখানে গিয়ে ওখানে একটা ইলিগাল কাজ হচ্ছে, আমি একজন বিবাহিত মেয়ে, তুই যখন দেখতে পাচ্ছিস, তাহলে তুই তখন কেন একটা ভিডিও করে বললি না? কেন একটা ভিডিও করে বললি না? তুই তো ভীষণ যুক্তি দিয়ে কথা বলিস, তোর ভিডিওতে লজিক থাকে, ভীষণ ভালো ভদ্র মহিলা তুই, তাহলে কেন তুই তখন একটা ভিডিও করে বললি না? বা কেন সোমনাথকে একটা ফোন করলি না? সতী সাজছিস এখন, ওটা তুমি বলবে। আমি ওনাকে চিনিও না, যে ভিডিওটা করেছিল ওই ফ্ল্যাটে, আমি ওনাকে চিনিও না, তুমি চেনো হয়তো, বা তুমি ওনার পরিচয় জানো, তুমি ওটা ক্লিয়ার করো। হ্যাঁ, ওই সময়কার আমার মেয়ের ফেসটা আমিও দেখেছি, কারণ ইউটিউবে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে পোস্ট হয়েছিল, আমি দেখেছি, আমি জানি ওই সময় আমার মেয়ে প্রচন্ড ভাবে ডিপ্রেশনে চলে গেছিল, সেটা আমার মেয়ের মুখটা দেখলেই বোঝা যায়। তার মানে কি দাঁড়ায় বল? তার মানে কি দাঁড়ায়? ওই সময় ওই ফ্ল্যাটে থাকার সময়, শিলংয়ে থাকার সময়, যেহেতু আমার মেয়ে ডিপ্রেশনে ছিল, তার মানে আমার মেয়েকে সারা জীবন ডিপ্রেশনেই থাকতে হবে। আমি যদি সেখান থেকে মেয়েকে তুলে নিয়ে এসে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিই, তুই সেটা হতে দিবি না। আবার মুখে বলিস কি আমি চাই তোদের সংসারটা হোক, আমি চাই তোদের সংসারটা হোক। তুই মুখে বলিস, আমাদের যে মুখে বলিস আমি চাই তোদের সংসারটা হোক, সেই মুখেই আবার আমার পেছনের কথাগুলো তুলে তুলে ভিডিও বানাস, আবার ওদের জীবনের ঘটনাগুলো তুলে তুলে ভিডিও বানাস। একই মুখে দুরকম কাজ করিস, তুই দুরকম কথা বলিস। হ্যাঁ, তখন আমরা পুলিশের কাছে যাইনি, কারণ তখন আমার মনে হয় আমি একজন বোকা, গাধা, গর্ধব, গবেট ছিলাম ওই মুহূর্তে আমি, যার জন্য আমি তখন পুলিশের কাছে যাইনি। তবে বর্তমানে আমি বোকা, গাধা, গবেট কোনোটাই নই। তো ফিউচারে যদি কোনোদিনও ওরকম সিচুয়েশনের সম্মুখীন হই, আমি অবশ্যই পুলিশের কাছে যাবো, আর পুলিশের কাছে না গেলেও আমি যা করার, যা ব্যবস্থা নেওয়ার আমি অবশ্যই নেবো। হ্যাঁ, অবশ্যই আমি তোকে বলেছিলাম করতে, কারণ তখন আমার সাথে সোমনাথের ডিভোর্স হচ্ছে বা সেই প্রসেস চলছে, তো স্বাভাবিকভাবে সোমনাথ তখন আমার শত্রু ছিল, আর সোমনাথের সাথে জুড়ে থাকা সবাইকে আমি আমার শত্রু বলেই মনে করতাম সেই সময়। তো স্বাভাবিকভাবে আমি তখন তোকে বলেছিলাম যে এই কথাগুলো বলিস, ওই কথাগুলো বলিস। আমি সোমনাথের নামে অনেক কিছু বলেছিলাম তোকে, যে এই কথাগুলো বলিস, ওই কথাগুলো বলিস। তো তখন ওই সিচুয়েশনে তুই বলেছিলি সেই কথাগুলো, ঠিক আছে, আমি তোকে বলতে বলেছিলাম, তুই ওই সিচুয়েশনে বলেছিস। কিন্তু বর্তমানে যখন তুই দেখতে পাচ্ছিস যে না আমি সংসার করছি বা আমি ফিরে এসেছি, তখন তোর কি উচিত? তখন তোর কি আবার সেই পুরনো কথাগুলো আরেকবার করে রিপিট করে দেওয়া উচিত? আর তোর কাছে আমি বলেছিলাম, হ্যাঁ, তখন আমি তোকে আমার মায়ের পেছনে অনেক কিছু বলেছিলাম, যে মায়ের এই কথাগুলো বলবি, ওই কথাগুলো বলবি, কারণ ওই সময় আমার মা আমার সাপোর্টে ছিল না, মা সোমনাথের সাপোর্টে ছিল। আর ওই যে বললাম, সোমনাথের সাপোর্টে যারা থাকবে তাদেরকে তো আমি আমার শত্রুর চোখেই দেখতাম, আর ওই সময় আমার মা পুরোপুরি সোমনাথের সাপোর্ট হয়ে গেছিল, যার জন্য আমি আমার মায়ের বিরুদ্ধে কথাগুলো বলেছিলাম তোকে বলতে। আর রইল আমার ননদের কথা, আমি তোকে আমার ননদের বিষয়ে একটা নোংরা কথা বলিনি। যা যা বলেছিলাম আমার ননদের সাথে, ননদের বরের বিয়ের আগের প্রেমের সম্পর্কটা বলেছিলাম, আমি অন্য কোনো ছেলের সাথে বা অন্য কোনো পুরুষের সাথে বা অন্য কোনো নোংরা কথা আমি আমার ননদের নামে বলিনি তোকে। আমার ননদের সাথে, ননদের বরের, যার সাথে আমার ননদ বিয়ে করেছে, একটা বাচ্চা রয়েছে, ননদের বরের সাথে ননদের বিয়ের আগের প্রেম আলাপটা আমি তোর কাছে শেয়ার করেছিলাম, তোকে বলেছিলাম এটা চ্যানেলে বলিস। আমি তো অস্বীকার করছি না তোকে, তুই কি প্রমাণ করতে চাইছিস? তুই আমাকে বলতে বলেছিলি, তুই আমাকে বলতে বলেছিলাম, আমি বলছি রে বাবা, তোকে আমি বলতে বলেছিলাম, এখন কেন? আজকের দিনে দাঁড়িয়ে কেন? যখন বলতে বলেছিলাম তখন বলে নিয়েছিস, ভিউজ কামিয়ে নিয়েছিস, রেভিনিউ কামিয়ে নিয়েছিস, বর্তমানে দাঁড়িয়ে কেন বলছিস? তোকে তো আমি বলিনি যে এটা কিন্তু তুই বলতেই থাকবি, বলতেই থাকবি। তোর নিজেরও বোঝা উচিত যে তুই যদি এতই সত্যি হবি, এতই যদি চাইবি যে না আমার সংসারটা হোক, তুই এতই যখন চাইবি, তাহলে যখন দেখছিস সংসারটা হচ্ছে, তাহলে তুই কেন পুরোনো কথা তুলে নিয়ে আসছিস? ননদকে কি বলতে বলেছিলাম, মাকে নিয়ে কি বলতে বলেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি কথা বলছিস, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে তোকে আমি একটা খারাপ কথা কোনোদিন বলি? শোন, এই লাখ মারার কথাতে তোকে আমি দুটো উত্তর দেবো। প্রথম কথা হচ্ছে, আমি লাখ খেয়ে বাড়িতে আসি, সোমনাথকে ভালোবেসে বাড়িতে আসি, বা আমি আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বাড়িতে আসি, আমি এই বাড়িতে এসেছি, সংসার করছি, এটাই সব থেকে বড় কথা। সে আমি যে কারণে আসি, আমি সংসার করছি বর্তমানে, এটাই হলো সব থেকে বড় কথা। আর বর্তমানে আমার সাথে কারোর কোনো যোগাযোগ নেই, আমি পুরোপুরি নিজের মন থেকে সংসার করছি, বর্তমানে সবাই সেটা দেখতে পাচ্ছে, এটাই হলো বড় কথা। আর তুই আমার এই সুন্দর সংসারটাকে বর্তমানে নষ্ট করার চেষ্টা করছিস, সেটাই হলো আরো বড় কথা।
তুই প্রতিনিয়ত রেকর্ডিং শুনে যাচ্ছিস, প্রতিনিয়ত সোমনাথের মনে বিষ ঢালার চেষ্টা করছিস যাতে আমাদের সংসারটা না হয়। সেটা সবাই দেখতে পাচ্ছে, পুরো হোয়াইটে দেখতে পাচ্ছে যে বর্তমানে আমার চ্যানেলে সেরকম কোনো ভিডিও পোস্ট হচ্ছে না, কোনো নোংরা ভিডিও পোস্ট হচ্ছে না, বর্তমানে সবকিছু ঠিকঠাক চলছে, তুই সেখানে ব্যাঘাত ঘটাচ্ছিস। সে আমি যে কারণে ফিরে আসি। আর দ্বিতীয় কথা, লাত খাওয়ার কথা। এই লাত খাওয়ার কথা নিয়ে তো বললাম যে আমি যে কারণে ফিরে আসি, লাত খেয়ে আসি বা সোমনাথকে ভালোবেসে আসি বা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আসি। আমি এসেছি, এটা হলো সবথেকে বড় কথা। আর তার থেকেও বড় কথা, আমি লাত খেয়েছি নাকি লাত দিয়েছি সেটা তো মনে হয় আমার এমএস ফ্যামিলি পরিবার এখনো মনে রেখেছে। কারণ আমি সেদিন সন্ধ্যাবেলা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমাকে সন্ধ্যাবেলা নিতে এসেছে, আমি ফিরে যাইনি। সেদিনকে সোমনাথ আমাকে বের করে দিয়েছিল, যখন নিতে এসেছিল তখন সোমনাথ আমাকে দরজার বাইরে বের করে দিয়েছিল আর বলেছিল যে তুমি চলে যাও, নিতে এসে যখন তুমি চলে যাও, আমাকে বলেছিল সোমনাথ, কিন্তু আমি যাইনি। তাহলে লাতটা শেষ লাতটা কে মারলো বল? আমি মারলাম না সে মারলো? সন্ধ্যাবেলা করে আমি ফিরে যাইনি, কারণ দুপুরবেলা করে আমি তার মানে 9-10 মাসের মুখোশ পরে থাকা, মুখোশের আড়ালে আসল যে চেহারাটা, সেই চেহারাটা আমি দুপুরবেলা দেখে নিয়েছিলাম। তাই সন্ধ্যাবেলা করে শেষ লাথিটা আমি মেরেছিলাম, যখন নিতে এসেছিল শেষ লাথিটা আমি মেরেছিলাম, আমাকে কেউ লাথি পায়নি। সতী সাবিত্রী নারী, তো এই সতী সাবিত্রী নারীর ইতিহাস বলার আগে এই সতী সাবিত্রী নারীর সঙ্গে আমার পরিচয় কি? সতী সাবিত্রী নারীর সঙ্গে আমার পরিচয়, আমি একদিন রাত্রিবেলা 1টা নাগাদ ফোন করেছিলাম। তখন উদ্দেশ্য ছিল একটা, এবং আমি তখন জানতাম বিষয়টা যে এই যে দ্বিতীয় ব্যক্তির সঙ্গে যে যোগাযোগ ভায়া হয়ে হচ্ছে। এই বাড়িতে আমি এগ্রিমেন্ট করেছিলাম এবং এগ্রিমেন্টের পরও দুবার ধরা পড়েছি, যেটা আমি তোমাদের সামনে জানাই। তো এই সতী সাবিত্রী নারী, আমার তখন একটা লক্ষ্য ছিল যেন যেন প্রকারে আমার বাড়িতে যে ছিল ওর বোন, যে বাদুরিয়াতে থাকে, ঠিক আছে, আমি তাকে এখন বোন বলে অস্বীকার করি। সে এবং সো-কল্ড সতী সাবিত্রী নারী, যার পরের পুরুষত্ব বিরাট, আমার মনে হয় সে তার শিক্ষার পরিচয় দিচ্ছে, সেই শিক্ষার পরিচয়টা একটু পরে দিচ্ছি। হ্যাঁ, তো সতী সাবিত্রী নারীকে আমি ফোন করবো, সেই সময় ফোন করেনি, তারপর মনে হয় ভোরবেলা সকালের দিকে রিটার্ন আসবো। তার আগে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে গালাগালি করতাম, মানে তার আগে আমার পরিচয় হয়েছে যতবার, যখন মাল রিকভারি করতে এসেছিল সেই সময় একবার ফোন ধরানো হয়েছিল আমাকে, আমি উল্টোপাল্টা বলেছিলাম। তার আগেও মনে হয় একবার ডাক্তারি যখন এসেছিল সেই সময় একদিন ওর সঙ্গে আমার কথা হয়েছিল, এবং তখনও আমি বলেছিলাম জোর গলায় যে আমার সংসার ভাঙার পিছনে এই মহিলাই দায়ী, এবং এখনো বলবো, ভবিষ্যতে বলবো না, একা এই মহিলা নয়, এর সঙ্গে আরো সাঙ্গপাঙ্গ আছে, এবং সেটা আমার ফ্যামিলির মতো ছিল, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর যখন ঘরে শত্রু বাইরে শত্রু উভয় পক্ষের শত্রু, তখন লড়াই করাটা যে কতটা, যখন ঘরের ভিতরে শত্রু থাকে লড়াই করাটা যে কতটা বাইরে শত্রু কথা বাদ দিয়ে দিলাম। তো যাই হোক, মেন কথায় আসি, ফোন করেছিলাম, তারপরে যাই হোক কথাবার্তা হয়েছে। তখন আমার উদ্দেশ্য ছিল একটাই, যে এই যে ভায়া হয়ে, আমি তখন এই ঘরে যেতাম, ওই ঘরের দরজাটা বন্ধ হয়ে যেত, ভায়া হয়ে ফোনটা ব্যবহার হতো। তো এইভাবে সত্যি নেওয়া যাচ্ছিল না। কাশ্মীর আমি এতটা বিতর্কিত হয়ে গেছিলাম যে আমি ওর সঙ্গে সংসার করবো না বলে মনস্থির করেছিলাম, একদম 2000% যে আমি ওর সঙ্গে সংসার করবো না, কারণ এইভাবে হয় না। তো তবুও একটা লাস্ট চেষ্টা করেছিলাম যে আমাকে ভিতরের মধ্যে ঢুকতে হবে, এদের এই গ্রুপটার ভিতরে ঢুকতে হবে। তো যথারীতি আমাকে নাটক করে হোক, কানাকাটি করে হোক, আমাকে যথারীতি ঢুকতে হয়েছে। ঢোকার পর বিষয়টা দেখলাম যে এইরকম, যে পুরোপুরি ফুল সাপোর্ট, মানে ওকে একরকম কথা বলা হয়েছে, আমাকে একরকম কথা বলা হয়েছে। ও যেখানে বলছে যে লিগালি একজনের সঙ্গে তার, আমাকে একদিক থেকে মানে ওকে বলা হয়েছে যে সংসার বাঁচিয়ে এই সেই বাকি মজা বলে যে সংসার পর সমাজের সঙ্গে এরকম কিছু করছে। আবার আমাকে বলা হয়েছে ছেড়ে দেবে, ছেড়ে দেবে, ও হবে না কিছু ছেড়ে দেবে। আমি ওকে বললাম যে ও যদি এখানে থাকে আমি 6 মাস সময় হোক, 6 মাস আমরা ঠিক করে দেবো। ওই মানে 6 মাসটা কাউন্ট করে নিয়েছিল যে তুই জিতে যাবি, এমন কোনো ব্যাপার আছে। বিয়ের 5 বছর আগে সম্পর্ক আছে, এই একটু আগে ভিডিওতে দেখছিলাম, 5 বছর আগে সম্পর্ক। আমার মেয়ের বয়স 6.5 বছর। আমি কোন জায়গায় কোনখানে উল্লেখ করেছি, লাস্ট যে সম্পর্কে বা রিলেশন আমি যতদূর জানি সেটা হচ্ছে ওর বাবা যখন ফার্স্ট টাইম ক্যান্সার আক্রান্ত হলো আমার বিয়ের 1 বছরের মাথায়, সেই সময় ওর সঙ্গে আমার চরম অশান্তি লাগতো, প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ড। ও খালি বলতো আমি ওই বাড়ি যাবো, আমি এবং আমার বাড়ির লোক না বলো, এত বারবার ওই বাড়িতে। ওর বাবা অসুস্থ হলো না, ওর বাবা ট্রিটমেন্টের জন্য পুরোপুরি কুটি নিয়ে চলে গেল, এবং স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে সেই সময়, কারণ ওখানে ওর বাবার ট্রিটমেন্ট করাচ্ছিল। আর সেখানে যাই হোক সেই রিলেশনে জড়ায়, এবং সেটাও কিন্তু আমাদের কোনো প্রুফ নেই। তোমার কাছে প্রুফ নেই, আর এখানে তো সবাই আমাকে শুয়ে দিচ্ছে যে আমি কতবার করে শুয়েছি, কত মানুষের সাথে শুয়েছি, কত শুয়ে দিচ্ছে আমাকে। আজকে জোর গলায় আমি বলতে পারি, ওই যখন বিয়ে করি ও ভার্জিন ছিল, শোন ও ভার্জিন ছিল। সিল ফাটানো বুঝিস, এই সিল ফাটানো বুঝিস, তোকে এই ভাষায় কথা বলবো,
সিটটা আমি ফাটিয়েছিলাম, বুঝলি? ভার্জিন ছিল, শুনলে উনি ও ভার্জিন ছিল। কিন্তু এইগুলোতে বুঝিস তোর ভাষা, ঠিক আছে? তোকে আমি একটা গালাগালি একটা ভিডিও পাঠিয়েছিলাম, তুই বলছিস না কেন পাঠিয়েছিস জানিস? ওটা তুলনা করতে বসে, তোকে দেখানোর জন্য তুলনা করতে বসে তুই একে সাপোর্ট করে যাচ্ছিস নোংরার মতো করে, তোকে দেখানোর জন্য। আর তুই জানো তেলকে দিদি দিদি এরকম কথা বলেছি, এরকম করে বলেছি, এরকম করেই তোর সঙ্গে কথা বলেছি। কেন জানিস? জানি তুই এই ইমোশনটাকে বেঁচেই থাকি। তোকে আমি যখন একটা কথা বলেছিলাম যে আজকে তোকে যখন ওই দুর্বল জায়গাটা বারবার করে আঘাত করে, আমি তোকে তুই করে কথা বলিনি, তুমি করেই বলেছি, তুই করে বলিনি আমি তোকে, ঠিক আছে? আজকে তোকে তুই করে বলছি, কারণ তুমি কি বলবো ইয়ার, তোকে তুমি কি বলবো? হ্যাঁ, আজকে আমি বলেছিলাম যে আজকে আমি ওই সুইজনের দিদির সঙ্গে আমি ওই বিষয়টা নিয়ে দুজন কান্নাকাটি করে ভিডিও করেছিলিস, আমি খুব কষ্ট পেয়েছিলাম, কারণ একজন মানুষের দুর্বল জায়গায় আঘাত করা উচিত না, কিন্তু এখন দেখছি না ঠিকই ছিল। ভগবান এই জন্যই তোকে দেয়নি। আর তুই এতটা আক্রমণাত্মক, এতটা হিংস্র, মনের পশু হার মেনে যায়। সিঙ্গি বলে হয়েছে, সিঙ্গি সত্যি তাই তো জঙ্গলে স্থান পাওয়া উচিত, জঙ্গলে দেখবি ওই বাচ্চা যেমন কোনো মায়া দয়া নেই, ঠিক তেমন তুই কি বাচ্চা মানুষ করবি তুই? হ্যাঁ, যার কোনো মায়া মমতা নেই, তুই বাচ্চা মানুষ করবি? আর আমার মনে হয় তোর ঘরের বাড়িতে দাঁড়ায় না, বুঝলি তো? আমার মনে হয় তোর ঘরের বাড়িতে দাঁড়ায় না, বুঝলি? মনে হয় না, আমি শিওর। মনে হয় না, না ওই বাচ্চা না ওই কথাটা আমি আসছি না, ওই প্রশ্নটা আসছি না। আমার মনে হয় তোর ঘরের বাড়িতে দাঁড়ায় না। কেন বলতো? কারণ আমরা নোংরা করেছি, অথচ ঘর কেন বলবো কথা কি যেন, আরে আমার বউকে সবাই ছিঁড়ে খাচ্ছে, ওই খাচ্ছে, সেই খাচ্ছে, ছিঁড়ে খাচ্ছে না। তোর বর তোর ওই নোংরাটাকে সাপোর্ট করছে, যে নোংরাগুলো করেছিল সেই নোংরাগুলো তুই সাপোর্ট করেছিলিস, ঠিক আছে? এখন পিত্ত থেকে গেছে, তাই না? পিত্ত থেকে গেছে, কিছু করতে হবে, তাই নোংরাগুলো সাপোর্ট করছে। আমার 8,000 টাকায় জল গরম হয়, তোর বরের মাইনে কত রে? তোর বরের মাইনে কত? তুই নাকি বড় ডিগ্রিধারী, কটা প্রাইভেট কোম্পানির চাকরি জব করেছিস? কটা অ্যাপ্লাই করেছিস? কটা? আমার 1 লাখের চ্যানেল যেভাবে হোক যা খুশি, অবশ্যই মানুষ তোমরা আমাকে সাপোর্ট করেছে, অবশ্যই। আর এই যে টাকার কথা বলছিস না, আজকে যদি না থাকে না, তুই বলেছিস তোর ভিডিও, আচ্ছা আমিও বলছি, যদি না থাকে না, আমার চ্যানেল আবার লাখ এই সোমনাথ কি করছে দেখার জন্য, আমার চ্যানেল আবার লাখ ভিউ করে, আমি আর কন্টেন্ট দিতে পারছি না, একই কন্টেন্ট হয়েছে তাই ভিউ পড়ে গেছে। আর ভিউ পড়া কমা আমার যায় আসে না, ঠিক আছে? ও থাকলেও যা, না থাকলেও বলতে আমার বড় আরো বেশি লাভ হতো, আরো বেশি লাভ হতো, আর বেশি করে অডিয়েন্স আসতো, বুঝলি? আরো বেশি করে গোল্ডেন প্লে বোতাম ঝুলিয়ে রাখতো। ও যদি আমাকে টাকার জন্য ধরে রাখতো, চ্যানেলটাকে গ্রো করার জন্য ধরে রাখতো, তাহলে বলতো আমাকে বের করে দিত, কারণ আমাকে বের করে দিলে বা আমাদের সম্পর্কে ভাঙন দেখালে সোনাদের চ্যানেলের ভিউজ অনেক বেশি রিচ হবে, অনেক বেশি আপ হবে। কন্যাদায়গ্রস্ত পিতা মানে বুঝিস? তুই তো একজন মেয়ে, বুঝিস? কন্যাদায়গ্রস্ত পিতার একজন, তাকে সেই সন্তানকে বিয়ে দিতে হবে, বুঝিস? তার মানেটা বুঝিস? বুঝলে কি করে? হ্যাঁ, বুঝিস কাকে বলে? একজন মেয়ের বাবা কাকে বলে বুঝিস? যেন আমার মেয়ের সাথে বুঝিস তুই? আর শোন, তুই রেকর্ডিং শোনাতে থাক, তুই যে আইনের ভাগটাকে ব্যবহার করছিস না, ওই ভাগের মধ্যে তুই একদিন ভালো করবি, তুই ভাগের মধ্যে ভালো। আমি আইন শুনে এসে সব কিছু তোমাদের সামনে বাঁধছি, আগে হ্যাঁ, আবার ল করছিস, হ্যাঁ, ওইটা তো আগে তো ছিঁড়ে এসে বেঁধেছিস, হ্যাঁ, এখন তক্তা বসে শিখছিস বসে, আর এখন তুই ওই বলে দিস, তুই যেখান থেকে শুনে এসে বলছিস, এখন উঠাচ্ছিস, তাকে বলিস কারো পারমিশন ছাড়া কারো কল রেকর্ডিং ফাঁস করা যায় কিনা। আরটিআই করছিস না, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, ওরিও রেডি থাক, তুইও দৌড়া, চল দেখ কাম তোর কত দূর বেশি। শোন, এখনো তো তুই আমার বিরুদ্ধে যে ব্লেম করে দিয়েছিস, আমাকে যে বাজে আক্রমণ করিস, তার এখনো তুই কিছু দেখিস, এটা তো ওরটা চলছে, আমারটা হিসাব তো তোর সঙ্গে আলাদাভাবে হবে। তুই বলছিস না যে আমি ভিক্ষা করে খাইঙ্গে, ভিক্ষা পাতেঙ্গে, ওই ভিক্ষাই পাতেঙ্গে, আমি ভিক্ষা নেই পাতেঙ্গে, কিডনি বেঁচে দেঙ্গে, ঠিক আছে? কিডনি বেঁচে দেঙ্গে। আর একজন আছে সিংহ রাশি, না ওটা তো পরে আসছে, আমি তাকে একবার খালি বলে দিই আমি বৃশ্চিক রাশি। একবার দাদার সঙ্গে শোয়াচ্ছিস, একবার আমার বন্ধুর সঙ্গে শোয়াচ্ছিস, একবার আমি বালের ঠাকুর মশাই, তোকেও জবাব তো, তুই এর মধ্যে ঢুকিস না, চুপচাপ ভদ্রভাবে ভালোভাবে ভিডিও কর, কন্ট্রোভার্সি টপিক থাকলে কন্ট্রোভার্সি কর, দিচ্ছি খা, ওদের তো অকাশ নেই কোনো, খা। আমি তো বুঝতে পারি না তোরা এই যে সকল সতী যে তার ভিউ হয় কত, ওর ভিউ কত 6,000-7,000, তো 6,000-7,000 ভিউতে ওর মানে ডেট হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে 80,000, তো বাকি 76,000-74,000 কোথা থেকে আসছে? 76,000-74,000 কোথা থেকে আসছে? বেঁচে খেয়েছিস, ও তো ব্যবসা শুরু করেছে কবে থেকে? তার আগে চ্যানেলগুলো কি করে? এই পপুলার লিস্টে যা, পপুলার লিস্টে যা, পপুলার ভিডিওগুলো দেখ, যা সতীগিরিটা পাচ্ছ, রেকর্ডিং গুলো করে তুমি ইমোশনাল করে ব্ল্যাকমেলিং করে যাচ্ছ তোমার থেকে। হ্যাঁ, আর তুমি করে কাকে বলছি? শোন, ওই হম্বি তুই করতে থাক, আমরা করতে থাক, চল।
আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি এখানে জিতার লড়াই আসিনি। তুই এখানে জিতার লড়াই এসেছিস তো, আমি জিতার লড়াই আসিনি, আমি বিচারের লড়াই এসেছি। আমি কাউকে কোনোদিন কিচ্ছু করি না, কাউকে কোনোদিন কিছু নয়, চুপচাপ কাজ করে যেতে বিশ্বাসী সবসময় আলাদা করে। আমি যে কাজটা করবো চুপচাপ, আর আমি এমন ভাবে শত্রুপক্ষের মধ্যে ঢুকবো না, টেরও পাবি সেখান থেকে খবর কি করে বের করে নিয়ে আসে আমার ভালোভাবে জানা আছে, ঠিক আছে? আর ফ্ল্যাটের ঘটনা শোন, তোকে এবার আমি বলি সব ফ্ল্যাটের ঘটনা। যেদিন কেউ আসবে সকালবেলা, রাত্রিবেলা করে ওর সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলিস, অনেকক্ষণ, 12:30 1টা, আবার ভোরবেলায় মনে কথা হয়েছিল। তারপরে ও ভোরবেলায় ফোন করলো, আমি ওকে ভোরবেলা ওখান থেকে নিয়ে আসবো, তখন 5টা 5:30 6টার মধ্যে। অনেকেরই একটা ভুল ধারণা আছে ফ্ল্যাটে নাকি আমরা দুজন একসাথে ধরা পড়েছি। আমি যখন 5:30 তখন তো বাজে 5:30 বাজে, ভোর 5টা বাজে। আমি যখন ও যখন ফোন করে কান্নাকাটি করছিল, আমি আসবো বাড়ি আসবো, আমি থাকতে পারছি না, এই সোমনাথের এই তোমার এই জিনিসগুলো আমার খুব সংসার করতে দিচ্ছে না, বা আমি কষ্ট পাচ্ছিলাম, যখন বললেন ভোর 5টার সময় ওকে গিয়ে যখন নিয়ে আসি, মেয়ে ঘুমাচ্ছিল। ওর মা তখন বললো, ওর মাকে বললাম যে মেয়েকে নিয়ে তুমি পরে আসো, মেয়েকে নিয়ে আমি যখন ওকে নিয়ে চলে আসছিলাম মেয়েকে নিয়ে, ঠিক আছে? আর আমি যখন মেয়ে ঘুমাচ্ছিল, ওর মা বললো যে ও বললো যে মেয়েকে নিয়ে পরে আসছে। যে আমরা 5টার সময় ওখান থেকে বেরিয়েছি, আর আমি জানি একটা মানে টিপিক্যাল ঘটনা ঘটবে, আমি জানতাম যে ঘটনা ঘটতেই পারে বা ঘটবে, আমি ভবিষ্যৎ করতে পারি। তার জন্য বলছিল যে মেয়েটাকে নিয়ে একবারে বেরিয়েছে, তখনও বলছিলাম। এবং সাটাম ওখান থেকে বেরিয়ে আমি বাড়ি উনি সাটাম ওখান থেকে বেরিয়ে আমি অ্যাডভোকেটের কাছে গেছিলাম, যাতে কোনো রকম ঘটনা যদি ঘটে তাতে তাই যেন আমাদের উপর না আসে। সাটাম আমি অ্যাডভোকেটের বাড়িতে গেছিলাম, এবং সেটা বোধহয় ভিডিওতে বোধহয় আছে, বোধহয় অ্যাডভোকেটের বাড়িতে গেছিলাম। সেদিকে ভোরবেলা অ্যাডভোকেটের বাড়িতে গেছিলাম, অ্যাডভোকেটের বাড়ি থেকে তারপরে এখান থেকে খবর আসে যখন কোথায় এই সেই, তো ওই ছোড়া তখন আমার বাড়ি আসে, ফ্ল্যাটে যাই, আমার বাড়িতে আসে, ঠিক আছে? আর ওই যে ওই তখন ওর মানে আমার শাশুড়ি মা, আর ওই তখন ওই তৃতীয় ব্যক্তির মাকে আমি ফোন করেছিলাম, তৃতীয় ব্যক্তির বন্ধুকে আমি ফোন করেছিলাম, যে এরকম ভাবে এসে ডিস্টার্ব করে যাচ্ছে। তখন তৃতীয় ব্যক্তির বন্ধু তখন তার মাকে জানায়, তার মা এসে হুলুস শুরু করে। এবার হুলুস যখন শুরু হয়, তখন আমার শাশুড়িমা থানায় ফোন করে, থানাটায় আমার শাশুড়িমা ফোন করে। আর হচ্ছে যে জিআরপি থেকে যে মহিলা ছিল, ভদ্রমহিলা, সেই ফ্ল্যাটেরই বাসিন্দা, এবং সে ওই ওদের হয়ে তখন ওই ভিডিওগুলো করে, এবং তখন এই ক্রিটিক্যাল সিচুয়েশন গুলো হচ্ছে, আর আমি বসে থানার সামনে বসে এগুলো হ্যান্ডেল করছি। এমনকি তৃতীয় ব্যক্তি যখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, সেই সময় ওই তৃতীয় ব্যক্তিকে আমি ফোন করেছিলাম যে তোর মা খুঁজছেন, জায়গায় ফিরে যাও, ঠিক আছে? তারপরে ফ্ল্যাট থেকে ফিরে এসে আমি এই সুকে ফোন করি যে কনফারেন্সে কথা বলে দেওয়ার জন্য। সঙ্গে সে কনফারেন্সে কথা বলিয়ে দিয়েছিল, সব রকম ভাবে সাপোর্ট করে, সব রকম ভাবে হেল্প করে। এখন সতী সারা হচ্ছে ইউটিউবে এসে। আমি অসতী সবাই জানে, আমি ভুল করেছি, আমি নোংরা কাজ করেছি, আমি 1 বছর ধরে ইলিগাল কাজ করেছি, সবাই জানে। আর সেটাতে সাপোর্ট তুই করে গেছিস, সেটাও তুই বল যে হ্যাঁ আমি সাপোর্ট করে গেছি, ওকে মেন্টালি ভাবে। সত্যি না, এখন সবাই, এখন সত্যি কথা বলতে কি বলতো, সত্যি কথা বলতে এটা একদম জেনুইন সত্যি ভাই, এখানে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে যত ঝড়ঝাপটা গেছে আমার আর আমার মেয়ের উপর, আর ও যে ঝড়ঝাপটা নিয়েছে ও নিজের দোষে নিয়েছে। সে যাই হোক, সেই কথা আমি আসছি না, ঠিক আছে? পুরুষত্ব দেখাচ্ছি, তুই ভালো করে পুরুষত্ব, এই শোন, কারোর পুরুষত্ব নেই, পুরুষত্ব না, এটাও আইনত অপরাধ। যা তোর ওই ঝাড়গ্রাম নাকি আসে না, কোথায় যেন কি আরটিআই করতে জানে, শুনে নিস, যত দূর যেতে হয় আমিও যাবো, তোকে বলে রাখলাম, যত দূর যেতে হয় আমিও যাবো। ওর বিষয়টা তো আলাদা, আমার সঙ্গে তোর বিষয়টা আলাদাভাবে হবে, এটুকু আমি তোকে জানিয়ে দিলাম। আরটিআই তোকে দেখাবো, আরটিআই কাকে বলে। তৈরি থাকিস, ভালো করে তৈরি থাকিস, ঠিক আছে? তুই ভালো করে তৈরি থাকিস। দৌড়, ইয়ং বয়সের দৌড় দেখাচ্ছিস, আমি মাঠে দৌড়ানোর ছেলে পাগলা, ঠিক আছে? আর বারবার করে এদিকে ছেড়ে দিয়েছে চাটা মাল। তুই কি করে জানলি চাটা মাল? তুই কি মানে দেখে বুঝেছিলিস নাকি রে চাচ্ছিল কিরম ভাবে? বসো, হ্যাঁ, তো অডিওগুলো শোনাস, অকাত নেই তো, কন্ট্রোভার্সি করছে, লোকের ইমোশন বেঁচে গায়, তুই আবার কি বলবো? যখনই ভিডিওতে ভিউজ কমে যায় তখনই বসে যায় আমার একটা রেকর্ডিং নিয়ে। আমার রেকর্ডিং ছাড়া তো ভিউজ আপ হবে না কোনোভাবে। হ্যাঁ, আরে না, এমনি কয়েকদিন ধরে ভিউ কমে যাচ্ছিল তো, ফট করে একটা দিয়ে দিল। আর যখনই আমরা দুজন একটু মানে মোটামুটি হ্যাঁ, তো বলেছে যখনই দেখবে আমি বেশি নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করছি, তখনই রেকর্ডিং একটা করে ফাঁস করবে। আমি এটা কি বলতে চাই যে আমার সতী দেখানোর কি? আমি যখনই সোনাদের সাথে একটা ভালো ভিডিও করবো বা সোনাদের ক্লোজ হয়ে কোনো ভিডিও করবো, তখনই একটা ভিডিও, তখন একটা অডিও রেকর্ডিং ফাঁস করে দেবে। তার মানে চাই না যেন আমি সোনাদের সাথে সোনাদের ক্লোজ হয়ে কোনো ভিডিও শুট করি, ওর থেকে দূরে থাকি, সেটাই ওর শান্তি। অনেক ভালো লাগে। না, আমাকে ছবি পাঠিয়েছিল আমার একদিন, আরে আমার একটা সাদা রঙের ছবি পাঠিয়েছে, শুনে আছে, দেখতো ভাই এইরকম হয়ে যেত, ভাই ছিল না, দেখতে এরকম হয়ে যেত, কত সুন্দর লাগছে। তার মানে বাবা, সত্যি নারী, ওরে কি সত্যি, তাই না? আজকে শোন, আজকে একটা কথা বলি, শোন,
আজ ওর সামনে বলছি তুই এইগুলো শোনারই ডিজার্ভ করিস, এইগুলো শোনারই ডিজার্ভ করিস। আমার বাচ্চা এই ভিডিওটাও দেখতে হয়তো, কালকে ফোনটা নিয়ে নিও 2-3 মিনিটের মধ্যে। আজকে আমার বাচ্চা বলে এই ভিডিওটা দেখবে বোধ হয়। তোর মতো আপদের জন্য আমাকে আজকে এই ভিডিওটা করতে হচ্ছে, তোর মতো আপদের জন্য। সমাজে যে কি তুই, ঠিক আছে, কি জিনিস আসতে ওর কাছ থেকে কন্টেন্ট নিবি, এসে খেলি। এখন যেই দেখছিস আর রিলেশন রাখতে দিচ্ছে না সম্ভব, ব্যাস চলে গেল নাকি? হ্যাঁ, তুই এবার ফোন করেছিস কেন? থানায় কেস করি যাই করি, কার নামে ফোন করে শুনতে দিয়েছিস কেন? আমার নামে কেস করছিস কেন? হ্যাঁ, কে এত ভয় কিসে, এত ভয় কিসে? ঠিক আছে, যেটা বলতে যাচ্ছেন। ও হ্যাঁ শোন, এটা শোন, একটা কথা বলি শোন। আমার না শনিবার ছাড়াও দাঁড়ায়, বুঝলি? শোন 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 শোন, ওই একদিন আমার ছবি নিয়ে এরকম করে সে দেখাচ্ছিস না, খুব তো নজর, খুব নজর। শোন, আমার শনিবার করেও দাঁড়ায়। আমি তো ওয়ার্কআউট করতাম, ব্যায়াম করতাম, ঠিক আছে? যারা ব্যায়াম করে, যারা ওয়ার্কআউট করে, যারা ক্রিকেট খেলে না, তারা সব দিন দিতে পারে না, কারণ টেস্টোস্টেরন লেভেল কমে গেলে না আর কিছু করতে পারবে না, মানে গায়ে চোখটা আসবে না, বুঝলি? সেই জন্য করতাম। এই জানো তো, জানো, কিন্তু এখন আমাদের সব সময় হয় জানিস, শনিবার করে রোমান্টিক হয়, টাইপের ঢুকে চলিস। আমাদের শনিবারটা সবসময় আমরা রোমান্টিক এখন, কিন্তু তোর মতো আপদ এই কুদৃষ্টি দিচ্ছে, কুদৃষ্টি দিচ্ছে। পরে যদি ভাবি আমাদের টপিক নিয়ে টাইটেল থামলে না দিলে কোনো ভিউজই আসবে না, এটা হলো আসল কথা, কোনো ভিউজই আসবে না। আজকে আমার ওই জন্য ডিভোর্স টাইটেল দিতে হলো, ওর থামলে মারতে হলো। তারপরে শনিবারের রোমান্টিক, সেটাও ওর থামলে। ও বালিশ ভাড়া ভাড়াই চলে যাচ্ছে তো, আমি হাঁকবো আর সেই ভূত যেটাতে তার নিজে। আরে না, ও বালিশ ভাড়া বালিশ। হ্যাঁ, ওই তো দুদিনের নাটক চললো, চ্যানেল বন্ধ করে দেবো। ওর সামনে হাড়ে না পড়ে যাবে, হাড়ে পড়বে, কি করছিস? না না, ওই একদিনের মধ্যে আমার সব ঠিক হয়ে গেল, আবার কন্ট্রোভার্সি দেখে আসবো। না না, ওই ও বাবা, ওরা বলতে আছে নাকি তাই? ঠিক, কত সতী নারী, ছি 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 ছি। বললাম তো, যখন ওই যে বলছি না মাথা পেতে নেবো, যদি পুলিশ আমার কোনো শাস্তি মাথা পেতে নেবো, তখন বলিস যে এই মন্দিরের নোংরা মহিলা যে 30 বছর বয়স একটা ইলিগাল কাজে যুক্ত ছিল, বিবাহিত মহিলা হওয়া সত্ত্বেও ডিভোর্স না দিয়ে একটা অন্য পুরুষের সাথে সম্পর্ক ছিল, আমি সেখানে হেল্প করতাম, আমি ভীষণভাবে হেল্প করতাম। বলিস কিন্তু ডিভোর্স নিচ্ছে, ডিভোর্স নেওয়ার পর 6 মাসের একটা প্রসেসিং পিরিয়ড থাকে, তারপরে ডিভোর্স কনফার্ম হয়। ডিভোর্স নিচ্ছে, ডিভোর্স কি হয়ে গেছিল? ডিভোর্স কি হয়ে গেছিল? দুই পক্ষ সই করেছিল, কোর্টে হিয়ারিং আমরা দুজন গেছিলাম, গেছিলাম কি কোর্ট থেকে আমাদের 6 মাসের যে পিরিয়ড হয়, সেই পিরিয়ডকে আমাদের সময় দিয়েছিল। ডিভোর্স তো তখন হয়নি, তখন তো জাস্ট কমপ্লেন একটা, জাস্ট একটা কপি, যেটা সাবমিট করা হবে, তার সিগনেচার করা হচ্ছিল, মধু খাচ্ছিল। ঠিক আছে? ডিভোর্স কি হয়েছিল? ডিভোর্স হবে তাই জানি, ডিভোর্স হবে তাই জানি। ও আচ্ছা আচ্ছা, ওই এতদিন তো মানুষকে বলিসনি, আমিও তো জানতাম না, আমি তো এখন শুনি, তাই এখন এই তোদের সমস্ত এই কার্যকলাপ শুনতে পাচ্ছি। সেই যে ফ্ল্যাটে তুই ছিলিস, তার সঙ্গে দ্বিতীয় ব্যক্তি ছিল, কই বলিসনি তো? হ্যাঁ, কি পাবলিকে বলিসনি তো? পাবলিক তো এই এত কিছু বলিসনি তো, যে আমি এই কনফারেন্সে ছিলাম, এরকম ভাবে সাপোর্ট করেছি, কই বলিসনি তো? আজকে খুব মনে পড়ছে না কার স্পিড বেশি? না, আমার স্পিড কম ভাই, তবে জায়গা মতো স্পিড আমি দেখিয়ে দেবো, এটুকু আমি তোকে বলে দিলাম, ঠিক আছে? আর শোন, ওই বলি না, তোর বড় পুরুষ পুরুষ মানুষ ভাই, তোর বড় পুরুষ কেন, সুপুরুষ হয়ে থাকুক ভাই, আমি কাপুরুষ কাপুরুষের মতো থাকি। আমি আমার বাচ্চার জন্য সব করতে রাজি আছি, তার জন্য কারো যদি ঠ্যাং চিপতে হয়, ঠ্যাং চিপে ফেলে রাখতেও রাজি আছি। সুপুরুষ আর কে নপুংসক সেটা ওয়াইটি দেখতেই পাচ্ছে। ভগবানের, আর কি বলবো, ভগবানের খেলা। আজকে আমি যতবার তোকে কোশ্চেন আমি ভদ্রভাবে কথা বলার চেষ্টা করেছি, আজ বন্ধুরা আমাকে ক্ষমা করে দেই এরকম ভাষা ব্যবহার করার জন্য। আমি কোনোদিন স্ল্যাং ইউজ করে কোনো ভিডিও করিনি, যদিও বা করেছি সেটা আনলিস্টেড লিঙ্ক ওই যে ওকে পাঠিয়েছিলাম। কেন জানো তো? ওকে ওই কারণেই পাঠিয়েছিলাম যে ও যেটা সাপোর্ট করছে সেটা ভুল, সেটা ভুল। আর ও আমাকে ওই ভিডিওটার এগেন্স্টে কি বলেছে, এটা ভিডিওটা পোস্ট করতে পারতিস, ভিডিওটা পোস্ট করে দিতে পারতিস। কারণ আমাকে বলছে এই টাইপের ভিডিও পোস্ট কর, আবার ওকে আবার একরকম কথা বলছে, দুই দিকেই খেলে গেছে। চোরকে বলেছে চুরি কর, প্রিয়াসকে বলে সোজা কর। হ্যাঁ, আজকে আমার মুখের ভাষা খুব খারাপ, আমি আরো খারাপ ভাষায় আমি মানে হয়ে যাবো, তার থেকে আমি বলতে চুপ করে যাবি। এগুলো মানে আইন্দা যদি তুই কোনো একটা রেকর্ডিং ফাঁস করিস, বলবি তো অবশ্যই আমি জানি, তার ফল তোকে ভুগতে হবে, তার ফল তোকে ভুগতে হবে, যেটুকু আমি তোকে বলে দিই। না, এটা ওয়ার্নিং নয়, এটা সাবধান মানি নয়, কিছু না, আমি তোকে ক্লিয়ারলি জানিয়ে দিলাম, একবারই বলবো। আর একটা রেকর্ডিং তুই যদি ফাঁস করছিস, একটা রেকর্ডিং, কালকে ভিডিওটা সকাল 8টার মধ্যে পোস্ট করবো। আরেকটা কথা আমি বলতে চাই, এটা শুধু ওই সোকল শুকেই নয়, আমি আমার পুরো ওয়াইটি ফ্যামিলিকে একটা কথা বলতে চাই। তোমাদের অনেকেরই একটা মন্তব্য রয়েছে যে আমি লাইভে এসে সিঁদুর নিয়ে ড্রিঙ্ক করে একটা নোংরামো করেছি, আমি ভীষণ মানে নোংরা কাজ করেছি একটা ওই লাইভে এসে সেদিন। তো এখানে আমি তোমাদেরকে একটা বড় সড়ো উত্তর দিতে চাই। দেখো, আমি যখন 4 বছর আগে ইউটিউবে এসেছিলাম, তখন কিন্তু আমি তোমাদেরকে চ্যানেল খোলার সময় বলিনি যে এই চ্যানেলে তোমরা শুধুমাত্র আমার ভালো সময়, আমার উত্থান, আমার এগিয়ে যাওয়া এগুলোই দেখতে পাবে। আমি আমার কোনো রকম খারাপ সময়, আমার কোনো খারাপ সিচুয়েশন আমি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করবো না, আমি কিন্তু কখনো বলিনি। আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি, এটা আমার ডেইলি ব্লগ লাইফস্টাইল চ্যানেল। এখানে আমি আমার প্রত্যেক দিনের জীবনযাত্রা এখানে আমি তুলে ধরবো। এবার প্রত্যেকটা দিন মানুষের তো সমান যায় না, মানুষ
পরিস্থিতি আমি পুরো মানুষ বলতে পারো মানসিক ভারসাম্যহীন একটা মেয়ে ছিলাম। শুধু ও বলে না, ও তো মানুষ। আমি প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেছিলাম এবং তার সাথে সাথে আমি মানে প্রচুর খারাপ বিহেভ করেছি, প্রচুর বাজেভাবে কথাবার্তা বলেছি, বাজে একটা লাইফ ছিল ওটা আমার। আমি স্বীকার করছি সেটা। আর তারপরে যখন আমার সকালবেলা করে হুঁশ ফেরে তখন আমি যথেষ্ট অনুতপ্ত ছিলাম এবং আমরা দুজনে মিলে ডিসিশন নিয়েছিলাম 1 মাসের জন্য চ্যানেলটা বন্ধ রাখবো। আমি বলতে পারো লজ্জায় সামনে আসতে পারিনি, বা বলতে পারো 1 মাস নিজেদেরকে সময় দিচ্ছিলাম, বা বলতে পারো নিজেদেরকে শাস্তি দিচ্ছিলাম। ইউটিউবটা তো আমাদের কাজ, তো এখান থেকে বেরোতে নিয়ে আমরা নিজেদেরকে শাস্তি দিয়া। তো বলতে পারো সবগুলো কারণ মিলিয়ে আমরা 1 মাসের জন্য চ্যানেলটা বন্ধ রেখেছিলাম। আজকে ওই সময় ওই সিচুয়েশনে ও মানে আমার থেকে বেশি নেশাগ্রস্ত ছিল। আমি একটু হয়তো সগানে কিছুটা ছিলাম, কিন্তু যারা অ্যালকোহল মানে অবশ্যই নেওয়া উচিত না, এবং সেটা সোশ্যাল করে সত্যি খুব অন্যায় হয়েছে এবং তার জন্য আমরা সারা জীবন অনুতপ্ত এবং লজ্জিত। কিন্তু কথা হচ্ছে আজকে সেই সিচুয়েশনে আমার মাইন্ড টোটালি কাজ করা বন্ধ করে দিয়েছে, যে ওই সিচুয়েশনে আমি কি করে কিছু বুঝতে পারছিলাম না। আর মানুষ না দুটো কারণে অ্যালকোহল কনজিউম করে, এক হচ্ছে প্রচন্ড মানে অকেশনালি বা আনন্দে, আর দুই হচ্ছে খুব দুঃখে। এবার সেই সিচুয়েশনে আমি যে কি ফেস করছিলাম, আমি কি পরিমাণ মানে এতটা পরিমাণ ডিপ্রেশন ছিলাম তোমরা নিশ্চয়ই ভালোভাবে জানো। আর আমার খালি বারবার ডার্ক সার্কেল নিয়ে প্রশ্ন উঠে যায়। অবশ্যই ডার্ক সার্কেল তোর জন্য হচ্ছে, সুগারটাও তোর জন্য হয়েছে। তুই যে সমস্ত রেকর্ডিং গুলো ফাঁস করছিস ওইগুলো আমি কিছু জানতাম না, ওগুলো জানতো না, শোন না, ওগুলো কিছু জানতো না। তুই শোনাচ্ছিস, শুনে ওকে ডিপ্রেশনে আর বারবার করে বলিস আমার সামনে জড়িয়ে হয়েছে, আমার সামনে কবে রে, কবে তুই এসে দেখে গেছিলিস, কবে আমার তোর আমি সবাই তো কিছু মনে করছি না, কবে? আর আমার বাড়ির সামনে হয়েছে, বাড়ির সামনে জানলে পরে আমি ধুতুলতে পুজো করতাম নাকি? ধুতুলতে পুজো করতাম? কথা ভাষা পালের কথা বলতে হয়ে গেল না? অসভ্য নোংরা মহিলা একখানা, লোকে ইমোশনাল বেঁচে খায়। কে কেমন ভাবে অ্যালকোহল কনজিউম করে ভিডিও করে আমাকে পাঠিয়েছ, আরে বড় হুনু, আমার হুনুগিরি দেখাতে এসেছিল, এটা হুনুগিরি দেখাতে এসেছিল। তোর উচিত ছিল প্রথম দিনকেই, আর 5টা মানুষ যা করে, আর 5টা মানুষ যা করেছিল প্রথম দিনকে উচিত ছিল, যখন ও তোকে যখন ফোন করলো